আমাকে এটা মেন্টালি অনেক এফেক্ট করেছে। আমি এটা নিয়ে স্ট্যাটাসও দিয়েছি। গালি খেয়েছি। আমি খুব অবাক হই যে কিন্তু মানুষ না ধরে নেয় যে ও ফ্যামিলি ওরিয়েন্টেড, মানে ও আসলে কাজের জায়গায় কতটা ডেডিকেটেড হবে। আমার 14 ইয়ার্স অফ ক্যারিয়ার এখন, বাট স্টিল নাও এভরি মর্নিং আমার এক্সাম দিতে হয়। সো প্রতিদিন কোয়েশ্চেন যে তুমি এটা পারবা, তোমার পক্ষে সম্ভব। মানে এলিয়াজের ব্যাপারটা ইজ দেয়ার যে কারা কোন সার্কেলের পার্ট, কারা কোন ফ্রেন্ডস এর পার্ট, কাদেরকে বেশি দেখা যাচ্ছে। যে সময় আপনাদের মুখোমুখি হয়েছে তার ঠিক আগে একটি প্রতিবেদন পড়ছিলাম। জাতিসংঘ বলেছে যে বিগত সময় নারীর প্রতি সহিংসতা একটুও কমেনি, বরং প্রতি 10 মিনিটে একজন নারী পুরো পৃথিবীতে নিজের আপনজন অর্থাৎ পরিবারের সদস্যদের দ্বারা হত্যার সম্মুখীন হন। তাহলে এত যে আমরা কথা বলি, এত যে অ্যাক্টিভিজম হয়, তার ফলাফলটা আসলে কোন জায়গায়? আর এই যে ভয়াবহ তথ্যটি আমরা দেখলাম যে প্রতি বছর প্রায় 50,000 নারী এভাবে নিজের আপনজন, নিজের স্বামী, নিজের প্রেমিক, নিজের ভাই, নিজের বাবা কিংবা অন্য যারা আপনজন রয়েছেন তাদের দ্বারা হত্যার সম্মুখীন হন। এর কারণই আসলে কি? এর কারণ কি শুধুমাত্র তার পরিবার বা আশেপাশের মানুষজন, নাকি আমরা সবাই যারা আসলে নারীকে মুখোমুখি দাঁড় করিয়েছে এই পুরুষতান্ত্রিক সমাজে এবং নানাভাবে তার প্রতি যে সহিংসতা হয় তাকে পিছিয়ে রাখা কিংবা তার কথা বন্ধ করার যে প্রক্রিয়া, সেটিকে আমরা যারা নর্মালাইজ করেছি, আমরা যারা চুপ করে থেকেছি, সে দায়টা আসলে আমাদের সবারও। আমরা আসলে গল্প শুনতে চাই, গল্প বলতে চাই, যে গল্প বাঁধন ভাঙার কথা বলে, যে গল্প পরিবর্তন এবং নতুনের আশা করে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বাঁধ ভাঙার গল্পের এই আয়োজনে। আমি দীপ্তি চৌধুরী, সাথে আছি আপনাদের। আমাদের সাথে আমাদের সকলের প্রিয় একজন অভিনেত্রী রয়েছেন, তিনি মাল্টি ট্যালেন্টেড উপস্থাপকও বটে। মানে আজকে আমি মোটামুটি নির্ভর থাকতে পারবো সে এসছে বলে। মাসুমা রহমান নাবিলা আপু, ওয়েলকাম। কেমন আছে? খুব ভালো আছি, খুব ভালো আছি। আপনার নির্ভর থাকার বা যে কথাটা বললেন সেটার আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না, কারণ আপনি এত সুন্দর করে একটা সুন্দর ফ্লোতে কথা বলে গেলেন। আমি ভাবছিলাম আমি এত সুন্দর করে কথা বলতে পারতাম কিনা। থ্যাংক ইউ। আর আমার সাথে যিনি আছেন আমাদের সাথে যিনি আছেন তাকেও ওয়েলকাম জানাই। আমাদের সাথে একজন চিত্র পরিচালক রয়েছেন এবং এই কথাটি শোনার পরে আমি অনুরোধ করব যে ক্যামেরাটা এখনো না যাক ওখানে। আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে একজন ইয়াং কিংবা একজন বয়স্ক, মানে পুরুষ মানুষ হয়তো বসে আছেন, আমরা এখানে তাকে আমন্ত্রণ জানিয়েছি। এইটা ভাবার সম্ভাবনা খুব বেশি। মানে হয়তো আপনি অত খেয়ালও করেননি যে আপনার মস্তিষ্কে আসলে কি পোর্ট্রেট হয়েছে, কিন্তু সাধারণত তাই হয়। আমাদের সঙ্গে আজকে রয়েছেন চিত্র পরিচালক রাকা নরসিন নর। ওয়েলকাম আপু, কেমন থ্যাংক আছেন? ইউ, খুব ভালো আছি। হাই নাবিল আপু। সো মানে স্টেরিওটাইপ নিয়ে যখন কথা বলি তখন ওই পেশাভিত্তিক স্টেরিওটাইপ গুলো অনেক থাকে এবং ভীষণ। আমরা মানে শুধুমাত্র নারী অধিকার নিয়ে নিশ্চয়ই কথা বলবো না। একটা সমাজ আগানোর জন্য আমরা যখন যে কোনো একটা কমিউনিটিকে পেছনে টেনে ধরি, মানে এটা আমাদের সবাইকে আসলে ইম্প্যাক্ট ফেলে। সো আমি রাকাপুকে দিয়ে শুরু করি যে মানে কেন আসলে মানে পরিচালক হওয়ার রাস্তাটা বেছে নিলেন? বিকজ অনেক সময় আমি দেখি যে মানে আমরা রিলেট করতে পারবো যে অনেকেই অফার করেন যে আপনি অভিনেত্রী হবেন কিনা, আপনি উপস্থাপিকা হবেন কিনা, কিন্তু কেউ নিশ্চয়ই এসে কোনো মেয়েকে বলেন আপনি ডাইরেক্টর হবেন। নিশ্চয়ই এই পথটা একটুখানি নিজের সচেতনভাবে চুজ করতে হয় আমার ধারণা। নাবিল আপু পরে হয়তো এখানে কিছু অ্যাড বা মাইনাস করতে পারেন। আপনার বেলায় কি ছিল আসলে? আমি তো আসলে মানে কিছু একটা হব ভেবে কিছু একটার পথে যাইনি। আমার পড়াশোনা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ। সো আমার ইচ্ছা ছিল আমি ইঞ্জিনিয়ার হব। আর তার মাঝখানেই আমি আসলে আম কিছু মজার কাজ করতাম, যেটা একটা ফ্রেন্ড সার্কেলে যদি আপনারা থাকেন বুঝবেন যে একটা ফ্রেন্ড থাকে যে সবসময় ভিডিও করে, ছবি তুলে দেয়। সো আই ওয়াজ দ্যাট ফ্রেন্ড। ও, দ্যাটস সো নাইস। কারো বার্থডে হইলে থাকে না, সবার কাছ থেকে ভিডিও নিয়ে এটারে জোড়া লাগায় দেন হ্যাঁ, আপলোড দেয়া। সো এই অকওয়ার্ড কাজটা আমারই করতে হইতো। মানে এটা কি ভালোবেসে করতেন? হ্যাঁ, ভীষণ। আমার পড়ালেখা বাদ দিয়ে আমি রাদার Awkward না, এটা সবচেয়ে কঠিন কাজ। এবং সবার এরকম খুব একটা পছন্দের থাকে friend ওই মানুষ। থাকলে কিন্তু আর সবাই কিছু খুব লাগে খুশি না। হয়ে যায়, আর কিছু লাগে না। অকওয়ার্ড এই জন্য কারণ আপলোডটা আমারই দিতে হইতো। ও। তো সবাই ভাবতো যে ওর আর কোনো কাজ নাই, সারাদিন কি ছবির মধ্যে আছে। তো তারপর সবাইকে ট্যাগ করবে। ট্যাগ, হ্যাঁ তুই ট্যাগ করস নাই কেন এই। হ্যাঁ। বাট ওই টাইমটা এত সুন্দর ছিল, ওইটার কথা ভেবেই মনে হয় প্রতিদিন নিজেকে আরো মানে এগিয়ে নিতে থাকি। সো ওইখান থেকে একটা চর্চা শুরু হয়েছে যে স্টোরি বলার।
বা একটা ঘটনাকে ডকুমেন্ট করে রাখার। Okay. সো আই থিঙ্ক ওইখান থেকে একটা ইচ্ছা জাগছে যে আমি তো আরেকটু লম্বা করে বানাতে পারি, বা আমি একটা ট্রাভেল ভিডিও বানাতে পারি। Mhm. আমরা প্রচুর ট্রাভেল করতাম। সো ওইটা আবার যখন প্রফেশনে ঢুকলো, আমি একটা প্রোডাকশন হাউসে ইন্টার্ন হিসেবে ঢুকলাম, Oh, that's nice. দেন আমার লাইফটা এবং মাইন্ড সবকিছুর মধ্যে একটা স্টোরি টেলিং ঢুকে গেল, যে এই কথাটাকেই তো আমি স্টোরি টেলিং এর ওয়েতে বলতে পারি, যেটাতে মানুষ থাকে না উদ্বেগ প্রকাশ করবে, মানুষের সাইকোলজিকে অ্যাড আপ করে আমি একটা গল্প বলতে পারি। সো ওইখান থেকে জার্নিটা শুরু। ওকে, সো সো মানে জার্নিটা আসলে কেমন ছিল? বিকজ একজন পরিচালক যখন একটা মানে টিম লিড করেন, মানে শি অর হি ইজ দ্য লিডার, তাই না? একটা বড় টিমকে ম্যানেজ করতে হয় যখন একটা পরিচালনার জায়গায়। সো এই জায়গায় আসলে আপনার মানে কোনো ব্যারিয়ার পেয়েছেন কিনা আপনি এই প্রসেসের জায়গায় অ্যাজ আ ওমেন? ব্যারিয়ার তো আই থিঙ্ক সব কাজেই কম বেশি আছে, বাট আমার একটা প্লাস পয়েন্ট কি, আমার আব্বা ছোটবেলা, আমি খুব ছোট থাকতে আমার বাবা মারা গিয়েছিলেন। সো আমার প্লাস পয়েন্টটা কি, আমার প্লাস পয়েন্ট হচ্ছে আমি সারা জীবন আমার চোখের সামনে খুবই স্ট্রং একটা ওমেনকে দেখছি, আমার মা। সো উনি একা হাতে আমাদের সংসার, আমার শিক্ষিকা। ওকে, সো স্কুল, এবং তার স্কুলে তার একটা সার্কেল আছে যারা হচ্ছে থাকে না, দারোয়ান পিয়নের একটা সেকশন থাকে না, সো আম্মু হচ্ছে ওদের খুব আদর করে, এবং সবসময় দেখছি যে আম্মা ডিসিশন নেয়। ওকে, সো ডিসিশন মেকিং এর প্রসেস যে আসলে ছেলেদের না, অনলি মেয়েদেরও। সো আই থিঙ্ক ওইটা ছোটবেলা থেকে আমি দেখে বড় হয়েছি। ওকে। সো আমি তো দেখলাম আপু, আমি যখন অনেক গেস্টের সঙ্গে কথা বলছিলাম এই আয়োজনে, মানে যারা বলেছেন যে আমি খুব একটা মানে বাধাকে পাত্তা দিইনি, বাধা তো অফকোর্স এসেছে, তাদের ফ্যামিলির জায়গায় এই স্ট্রং সাপোর্টটা ছিল একেবারে ছোটবেলা থেকে। তো হোয়াট অ্যাবাউট ইউ? আপনার বড় হওয়াটা কেমন ছিল এবং এই অঙ্গনে কিভাবে আসা? আমার এই অঙ্গনে আসাটা বেশ কাকতালীয়ই ছিল। আম খুব বেশি প্ল্যান্ড ছিল না। আবার এমনও না যে আমি মিডিয়া অঙ্গনকে পছন্দ করতাম না বা ফলো করতাম না, তা নয়। আমি খুব ছোটবেলা থেকে আম দেশীয় কাজ হোক বা বিদেশি কাজ হোক, আমি খুব দেখি, ফলো করি, এবং সেটা আমাকে একরকম হাতছানিও দিত। কিন্তু আমি যেহেতু দেশের বাইরে থাকতাম, ছোটবেলাটা আমার সেখানে, মানে দেশের বাইরে বড় হওয়া, তো কখনো আসলে মাথায় আসার সুযোগ নেই যে আমি এই অঙ্গনে কাজ করতে মানে পারবো বা আমার সুযোগ আছে। দেশে আসার পর যেটা হয়েছে যে আমি যখন স্কুলে ছিলাম বা কলেজে ছিলাম, আমি ডিবেট করতাম। সেখান থেকে মানে ওই টাইমটা দেখা যাচ্ছিল যে অনেক নতুন চ্যানেলস, প্রাইভেট চ্যানেলস আসছিল। তো উপস্থাপক খুঁজছে, উপস্থাপিকা খুঁজছে। তো কোনো একভাবে আমার কলেজ থেকে আমার নামের রেফারেন্স যায় যে আচ্ছা তাকে ট্রাই করে। কোন কলেজ ছিল? আমি বিকর্নেসে Okay. ছিলাম। তো এভাবে করে আমাকে অডিশনে ডাকা, এরপর অডিশন দেয়া, হয়ে যাওয়া। হয়ে গেছে যেহেতু, তখন ভালোও লেগেছে। ওভাবে শুরু করা, আর এই যে শুরু হয়েছে তো চলছে এই। আর রাকা যেমন তার ফ্যামিলি ডায়নামিক্স এর কথা বলল, আমারটা আবার একটু উল্টো ছিল। আমার মা হাউসওয়াইফ, এবং আমি আমার বাবাকে খুব ছোটবেলায় হারিয়েছি। I was only 16 back then. তো আমার মা আসলে হাউসওয়াইফ ছিল। মানসিকভাবে আমার মা কিন্তু খুব স্ট্রং একজন মহিলা নয়। তো স্বাভাবিকভাবে আমার বাবা যখন চলে যায়, আমি খুব ওভারঅল, আমি না, আমার পুরো ফ্যামিলি, আমার মা, আমার ছোট ভাই-বোন, তখন তারা আরো ছোট ছিল। তো একটা স্ট্রাগল এর মধ্য দিয়ে যাই। সেটা ফিন্যান্সিয়াল স্ট্রাগল, সেটা ইমোশনাল স্ট্রাগল। এবং আমি দেখেছি এই দুটো স্ট্রাগলকে আমার মার ফেস করতে বেশ বেগ পেতে হয়েছে। এবং আমাকে আমি ১৬ বছর ছিল আমার বয়স। কিন্তু আমাকেই সবাই এসে একটা কথাই বলতো, "তুমি বড়, তোমার অনেক দায়িত্ব। তুমি বড়, তোমার অনেক দায়িত্ব।" এই কথাটা শুনতে আসলে আমি বড় হয়েছি। আমার মাথায় একটা জিনিসই ঢুকে গিয়েছিল যে আমাকে পড়াশোনা করতে হবে এবং আমাকে কিছু একটা করতে হবে। মানে I never wanted to be, মানে শুনতে একটু অন্যরকম শোনাবে, বাট আমার মার মতো আমি হতে চাইনি। হু ইজ লাইক মেন্টালি অ্যান্ড ফিন্যান্সিয়ালি নট দ্যাট স্ট্রং। সো আমার কাছে মনে হয়েছে যে আমি কখনো ওই পজিশনে থাকতে চাই না বা নিজেকে রাখতে চাই না। সো দ্যাট ইজ মাই ফ্যামিলি ডায়নামিক। ইন্সপিরেশনের জায়গাগুলো তো আলাদা আলাদা হয়, রাইট। তাই না? এক্স্যাক্টলি। আমার বেলাতেও কিন্তু তাই হয়েছে। মানে আমি খুব চাইতাম যে মানে
আমার আম্মা একেবারে গ্রাম থেকে এসছেন, পড়াশোনার জায়গায় একাডেমিক্যালি অত বেশি হুম। দূর যেতে পারেননি। কিন্তু আমি দেখতাম যে শি ইজ সাচ আ পাওয়ার ওম্যান, কিন্তু সে আসলে বাইরের জগতে সেটার কোনো ভূমিকা রাখতে পারছে না, অবদান রাখতে পারছে না। বিকজ তার শেকল দিয়ে তো তাকে বেঁধে রাখা হয়েছে, তার হাত পা গুলো, ডানাগুলো। তো সেই জায়গায় আমাকেও ওইটা খুব ইন্সপায়ার করতো যে মানে আই উইল ডু সামথিং। তবে আরেকটা জায়গায় একটুখানি জানতে চাই যে বাংলাদেশে মানে নায়িকা, এই ক্যারেক্টারাইজ যেভাবে আসলে পোর্ট্রে করা হয়েছে, এবং এই দায়টা তো শুধু আসলে মানে দর্শক যারা তাদের না, যারা আসলে নায়িকা রয়েছেন, অভিনেত্রী রয়েছেন, তাদের ওপরেও নিশ্চয়ই দায় কিছুটা বর্তায় যে শুধুমাত্র একটা অবজেক্টিভ জায়গা থেকে নিজেকে রাখা। মানে আমাদের সিনেমার ভূমিকার জায়গাটা তো আমি আসবোই যে একটা নারী ক্যারেক্টারকে কিভাবে আসলে পোর্ট্রে করা হচ্ছে। কিন্তু আপনার কি মনে হয় যে একজন নায়িকা তো শুধুমাত্র স্ক্রিনে থাকে না, তার কিন্তু বাইরেও একটা প্রেজেন্স থাকে। সে নিজেকে অ্যাডভোকেসির জায়গায় না এনে তার কি উচিত না যে সমাজে আরো কিছু পজিটিভ জায়গায় এগিয়ে আসা এবং ভূমিকা রাখা? আপনি কি মনে করেন না, আসলে? অ্যাবসলিউটলি আমি আপনার সাথে 100% এখানে এগ্রি করি যে এই যে একটা স্টেরিওটিপিক্যাল ধারণা, আমরা অলওয়েজ সমাজকে বা ছেলেদেরকে দেখা যায় যে টার্গেট করি বা ব্লেম করি, বাট ব্লেমটা কিন্তু আমাদের নিজেদের উপরও বর্তায়। যে আমরা আসলে এই স্টেরিওটাইপকে কতখানি ভাঙছি। আমার কথাও আসতে পারে, আমি যে সকল রোলস করেছি সেটাও দেখা যায় যে ইট হ্যাড আ ভেরি লিমিটেড প্রেজেন্স, ইট ওয়াজ মেল ডমিনেন্ট মুভি। আমি এটার উত্তর দিতে গেলে আমাকে অনেক কিছু বলতে হবে, আমি সেখানে না যাই। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি যখন অ্যাজ আ মিডিয়া পার্সোনালিটি আমার অন্যান্য কলিগসদের দেখি বা নিজেরকেও আমি একটা সেলফ রিফ্লেকশন দেওয়ার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে আমরাও কিন্তু নিজেদেরকে অনেকখানি অবজেক্টিফাই করে ফেলি। লাইক ইটস অল অ্যাবাউট বিইং গ্ল্যামারাস, বিইং নাইস, ক্যামেরার সামনে অলওয়েজ মেকআপ, কোন কাপড় পরেছি, ওজন ওজন কমিয়ে রাখা, ফিটনেস। ইটস নট অনলি অ্যাবাউট দ্যাট। আমাদের দেশে রিসেন্ট টাইমে অনেক ইস্যুস কিন্তু হয়েছে, আমরা ফেস করেছি এবং অনেকেই বলেছে যে সেলিব্রিটিরা কতখানি এটা নিয়ে কথা বলেছে। আম আ আমার নিজের কাছেই অনেক সময় খটকা লেগেছে যে সেটা জেন্ডার বেসড ইস্যুসও যদি হয়, লাইক আমরা এই বছরই আই থিংক আমার মনে আছে রোজার মাসে we have seen a lot of rape cases, বাচ্চাদের, মানে লাইক তারা শিশু, এবং আমিও একটা কন্যা সন্তানের মা। আমাকে এটা মেন্টালি অনেক এফেক্ট করেছে। আমি এটা নিয়ে স্ট্যাটাসও দিয়েছি, গালি খেয়েছি। আমি খুব অবাক হই যে একটু আমি বলতে চাই আপু যে হ্যাঁ, অনেক যারা আসলে মানে মিডিয়ায় কাজ করেন, তাদের তো আসলে জনপ্রিয়তা একটা বড় চাওয়ার জায়গা। সো অনেকেই আছেন যারা আসলে পপুলিজম দ্বারা বায়াস হয়ে ঠিকটাকে ঠিক বলেন না, ভুলটাকে ভুল বলেন না। জাস্ট কিছুই বিকজ বলেন মানুষ না। এসে হয়তো হাহারিয়ে দেবে পোস্টে, কিংবা মানুষ তাকে বলবে যে ওকে বয়কট করো, ওর সিনেমা দেখো, ওই কয়েকজন বলবে। হাহা রিয়াক্ট ইজ ফাইন, মানে ফাইন অ্যাজ ইন যে হাহা রিয়াক্ট আমি ইগনোর করছি, বাট অ্যাকচুয়ালি গালি খেতে হয়। আমি দেখেছি যে যখনই আমি ২-১ টা ইনসিডেন্টে আমি নিজেই ফেস করেছি যে নারী বিষয়ে কোনো ইস্যুস যখনই হ্যাঁ। হয় এবং সেটা নিয়ে যদি আমি কিছু কখনো বলেছি, আমার কমেন্ট সেকশনে হয়তো শুধু আমার ফ্রেন্ডসরা কমেন্ট করতে পারে, বাইরের পাবলিক করতে পারে না। কিন্তু আমার পোস্টটা তো শেয়ার হচ্ছে, যেহেতু পাবলিক পোস্ট। তো শেয়ার যখন হয় ওটার নোটিফিকেশন আমার কাছে আসে যে অমুকে আমার পোস্ট শেয়ার করেছে এবং একটা গালি দিয়ে শেয়ার করেছে। হ্যাঁ, তো এবং ফেমিনিস্ট এটা তো একটা গালি হিসেবে ব্যবহার করে, এবং তারা হচ্ছে হ্যাঁ। তা আমি যেটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম যে এই বিষয়ে আমি দেখেছি যে আমাদের মধ্যেই অনেক মেয়েরা কিন্তু এগিয়ে আসছে না। আমি বলছি না যে কোনো কথা বলতে হবে বা ফেসবুক স্ট্যাটাস দিতে হবে, আপনারা এটা করুন বা এটা করে আসলেও কতখানি কি চেঞ্জ করতে পারছি জানি না। বাট ইন এনি ওয়ে, যে আপনার আপনার ব্যক্তিত্বে, আপনার কথায় বা আপনার ইন্টারভিউজে কেউ কিন্তু এই ইস্যুস গুলো অ্যাড্রেসও করে না। প্রশ্নও মনে হয় তাদের করা হয় না, বা তাদের উত্তরও খুব আম কি বলবো, একটু সারফেস লেভেল হয়, বা আই ডোন্ট নো কি হয়। এই আমার কাছে মনে হয় যে ব্লেমটা অনেকটা আমাদের উপরও আসে যে আমরা কতখানি আসলে এটা নিয়ে কথা বলছি, এগিয়ে আসছি, অর হাউ মাচ উই আর মেকিং চেঞ্জ। নাবিলা আপু, মানে আমি যদি দেশের বাইরে একটুখানি যাই, এই ইন্ডাস্ট্রিটাও বড়, এই প্রবলেমটাও ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রবলেম।
আমাদের দেশের বাইরের ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ স্বীকার তো করতেই হবে আসলে তাদের অভিনেত্রী বা তাদের যারা নায়িকা রয়েছেন তারা ইভেন হলিউডের নায়িকারা যারা রয়েছেন তারা কিন্তু বেশ ভোকাল যে কোনো ইস্যুতে সোশ্যাল ইস্যুতে এবং নারী অধিকার কিংবা মানে ইকুয়াল রাইটের জায়গায়ও তারা কিন্তু অনেকেই অ্যাডভোকেট হিসেবে কাজ করেন। আপনিও নিশ্চয়ই এটা স্বীকার করবেন, রাকা আপু নিশ্চয়ই স্বীকার করবেন। সো এই জায়গাগুলোতে কাজ করা লাগবে। আর মানে আমাদের ইন্ডাস্ট্রিতে নারী পরিচালক আর কতজন আছেন আপনি আমাকে যদি যারাই আছেন হাতে গুনতে পারবেন, ওকে আঙুল দিয়ে গুনতে পারবেন, মানে পার্সেন্টেজ হিসাব করার মতো না। আচ্ছা আপনার কি মানে আসলে কোনো ধরনের মানে ধরেন প্রডিউসার তো লাগে একটা ফিল্ম হুম। বানাতে, একটা প্রজেক্ট বানাতে একটা হুম। টিমের দরকার হয়, নানা ধরনের সেন্সর বোর্ডে যেতে হয়। আমরা যত সহজে গিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখে নিই ব্যাপারটা তো আসলে ওইরকম না। তো এই জায়গাগুলোতে কি নারী হিসেবে মানে বিশ্বাসটা অর্জন করতে এখনো আপনাদের স্ট্রাগল করতে হয় কিনা? হ্যাঁ, অবশ্যই স্ট্রাগল করতে হয়। ফার্স্ট যে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে ক্যাপাসিটি বা ক্রেডিবিলিটি, যে আপনি কি এই এত বড় সিনেমা বানায় ফেলতে পারবেন, বা আপনি কি এই আপনি যাকে নিয়ে পিচ করছেন, যেই নায়িকাকে নিয়ে, সে কি এটা পুল অফ করতে পারবে? বিকজ উই হ্যাভ অ্যানাদার ব্যান্ড অফ নায়িকা বা সেট অফ নায়িকা, তাদেরকে নিয়ে কেন আপনি কাজ করছেন না? এইটার একটা কথা সো বলার অনেক জায়গা রকমের, আপনি যে অবস্টাকেলের কথা শুরু করলেন, আমি ওটা প্রপার বলতে পারছিলাম না, কারণ এইটার আই থিঙ্ক কোনো শেষ নাই। মানে কোয়েশ্চেন আমার 14 ইয়ার্স অফ ক্যারিয়ার এখন, বাট স্টিল নাও এভরি মর্নিং আমার এক্সাম দিতে হয়। আমরা অফ স্ক্রিন কথা বলছিলাম না, এক্সাম। তো প্রতিদিন কোয়েশ্চেন যে তুমি এটা পারবা, তোমার পক্ষে মানে সম্ভব? এই এক্সামটা তো আমরা সবাই দেই আসলে, কিন্তু শুধুমাত্র আমার মানে মানে লিঙ্গীয় পরিচয়ের কারণে যে যে বাধাগুলো সেগুলো তো আসলে কাম্য হতে পারে না যদি আমি সেগুলা যোগ্যতার প্রমাণ রেখে আসি। আমার পার্সোনালি মনে হয় তবুও কিছু থাকে না, অটোমেটিক কতগুলো কোয়েশ্চেন চলে আসে। এটা কিন্তু গ্রামে শুট হবে, ওকে এটা দিয়ে না, এটা কিন্তু ফুটবলারদের শুট, উনি কেমনে ফুটবলার বাইকের অ্যাড বানাবে? সো আই ডোন্ট নো, আমি বিকজ আমি পারবো তাই। সো এই এক্সাম গুলোর বা এই কোয়েশ্চেন গুলো তো ডিফারেন্ট, এটা তো একটা ছেলেকে কেউ করতেছে না। অ্যাবসলিউটলি। মাঝে মাঝে ধরেন আমি যেহেতু উপস্থাপনা করি, লাইক কুকিং শোজ হয় বা মেয়েদের রিলেটেড যদি কোনো শোজ হয়, সেটা ডিরেক্টর ছেলে থাকে এবং সে তো এটার কিছুই বুঝে না। তো আমি মাঝে মাঝে চিন্তা করি যে যে যেটা নিয়ে বোঝে না তাকে কেন সেটার কাজ আসলে দেয়া হয়। সো অফ কোর্স হি ক্যান অলসো টেক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ যে আমি এটা নিয়ে জানবো, শিখবো, বুঝবো। সো এখানে আসলে কিন্তু gender এর এটা আমার জায়গাটা- জানার বিষয় না, আমি খালি ক্যামেরা ধরবো, এই অ্যাটিটিউডটা তো আসলে থাকতে পারে না। এটা কারোরই থাকে না। মানে আমার এখনো মনে আছে, আমি একটা বাইকের অ্যাড বানাইছিলাম, হোন্ডা, ওটা হচ্ছে জাপানিজ একটা কোম্পানি, আমরা সবাই চিনি। তো ওটা যখন রিলিজ হলো, ওই এজেন্সিরই একটা ভাইয়া আমাকে বলছে, সাবাস, আমি দেখে বুঝি না এটা তুই বানাইছস। মানে বোঝার কি আছে? ওয়াজ ইট আ কমপ্লিমেন্ট অর ওয়াজ ইট আ স্ল্যাপ, আমি বুঝি নাই, আমি লাইক হাসছি। সো অনেক ধৈর্য মানে আহরণ করি আর এটা তো প্রতিদিন। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়, হজম করে ফেলো, এগুলা কান দিও না। মানে এই এই যারা বলে আমিও তো নিজেকে নিজে বলি আচ্ছা এগুলা দেখবো না, এগুলাতে কান দিব না, বাট ইজ ইট আ সলিউশন ইভেন? ইজ ইট আ সলিউশন ইভেন? আমার মাঝে মধ্যে অনেক চেঁচামেচি করতে ইচ্ছা করে, অনেক, বাট মানে আমি অপেক্ষা করি একটা ভালো দিনের জন্য, যেদিন আর এগুলো হবে না, অনেস্টলি। অফ কোর্স। তবে রাকা আপু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা নিয়ে এসছেন যে মানে নারীদের অবজেক্টিফাই করার জায়গায় মানে ওই যে আমি তো ওদেরকে নিয়ে কাজ করব, এবং এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে সেটা নায়িকা থেকে শুরু করে মানে সব ইন্ডাস্ট্রিতে আছে, কিন্তু মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় বেশি যে মানে লিয়াজু না থাকলে বা অমুকের সাথে খাতির না থাকলে ভালো কাজটা পাওয়া যাবে না, মেইন রোল It's like Wi-Fi password. There is Wi-Fi, but you don't have the password. Yeah. এবং হ্যাঁ, এবং সেই জায়গায় মানে পরিচালক কাকে নিচ্ছেন বা প্রোডিউসার অমুক নায়িকাকে নিতে হবে, এবং তার জন্য মানে সম্পর্ক রাখলেও সম্পর্ক আছে বলবে, সম্পর্ক না রাখলেও বলবে যে সম্পর্ক আছে, মানে যে কয়টা জায়গায় আসলে যোগ্যতার ভিত্তিতে নেওয়া হয় সেই জায়গাতেও তো ব্লেমিং খেতে হয়। তো এইটা কেমন করে আসলে মানে বাধা দেয় কিংবা এইটা অতিক্রম করার রাস্তাটা আসলে কি? এটার অতিক্রম করার রাস্তা হচ্ছে যে যারা কাস্ট করে বা যারা কাজগুলোর নেপথ্যে আছে তাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। ইট ইজ ভেরি ট্রু যে এই যে লেয়াজু মেনটেন করার ব্যাপারটা আমি নিজেই ফেস করেছি। আমি যখন থেকে কাজ শুরু করেছি, আমি যখন বিয়ে করছিলাম তখন আমাকে এটা শুনতে হয়েছিল যে আমি কেন এই সময় বিয়ে করছি।
আমি এটা এখন ফেস করছি। আমার ক্যারিয়ার এখন একটা পিক জায়গায় আছে, এই সময় বিয়ে করাটা ঠিক না, এ না সে না। বিয়ে করলে কাজ কমে যায়। বাট অনেস্টলি আমার কাজ বিয়ের পরে একই ফ্লোতেই হচ্ছিল। সো আমি কখনো এই ব্যাপারটা ফেস করিনি যে কাজ কম হুম, আসছে হুম। বিয়ে করার কারণে বা যেকোনো কারণে। বাট আমার যখন সন্তান হয়, বেবি হয়, তখন আমার একটা অফকোর্স গ্যাপ গিয়েছে, একটা ব্রেক গিয়েছে এবং কোভিড পরবর্তী সময়ে কিন্তু আমাদের মিডিয়ারও অনেক ডায়নামিক্স চেঞ্জ হয়ে হুম। গেছে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে ওয়ার্ল্ড ওয়াইড। তো এরপর যখন আমি মনে হয়েছে যে আমি ফিজিক্যালি মেন্টালি রেডি আবার কাজ করার জন্য, তখন আমি কিন্তু আসলেও একটা আম কি বলবো? তখন আমি একটা স্ট্রাগল ফেস করেছি আমার এত বছরের ক্যারিয়ারের ১ম। এবং আমাকে একটু স্টেরিওটাইপ ভাবেও ভাবা হচ্ছে, যেখানে একসময় আমি হয়তো ফিমেল লিড বা ফিমেল লিড ক্যারেক্টারটা করছিলাম। সেখানে আমাকে প্যারালাল রোলে যে কাজগুলো আমার কাছে আসছিল ওই সময়ে, তখন কিন্তু আমাকে প্যারালাল রোল লাইক সাপোর্টিং ক্যারেক্টার বা হুম। এরকম ক্যারেক্টারে ভাবা হচ্ছিল হঠাৎ হুম, হুম। করে। তো এটা আমাকে খুব ওই সময় অ্যাকচুয়ালি একটু কষ্ট দিয়েছিল যে সবাই আমাকে নিয়ে এভাবে কেন ভাবছে? তো আমি তখন সবিনয়ে না করে দিয়েছিলাম যে, "দেখেন, আমি যদি এই ব্রেকের পর এরকম একটা ক্যারেক্টার দিয়ে কাজ শুরু করি, সবাই আমাকে এভাবেই ভাববে।" হুম। দ্যাটস চ্যালেঞ্জিং হ্যাঁ, যখন আমার হাতে কাজ নেই কিন্তু আমি হ্যাঁ, আসলে রিজেক্ট করছি যাতে হুম, হুম। ভবিষ্যতে আমার হ্যাঁ, আসলে ওই জায়গাটা তৈরি থাকে। হ্যাঁ, হ্যাঁ। হুম। তো সবাই আমাকে এভাবেই ভাববে, এজন্য আমি এগুলো করব না। আ এরপর আমি যখনই এটা নিয়ে ২-১ জনের সঙ্গে কথা বলতাম, আমার যেটা হয়ে গেছে কি, এখন আমি কাজ করি আর বাসায় থাকি। বাসায় থাকি এজন্য আমার বাচ্চার রিলেটেড যদি আমার কোথাও যেতে হয় সেটা তো বাচ্চাকে আমি টাইম দেই। আম ফরমাল দাওয়াত থাকলে আমি সেখানে যাই। হয় না আগের যে বিষয়টা ছিল যে আড্ডাবাজি। হঠাৎ করে একটা আড্ডায় চলে হ্যাঁ। গেলাম বা আমাদের মিডিয়াতে তো আমাদের ফ্রেন্ডস আছে। হুম। তাদের সঙ্গে একসময় আমি যেতে পারতাম আড্ডা দিতে যে, "আয় আজকে কি করছো? আচ্ছা আসি চলো আড্ডা দিই।" এটা আমার আর এখন হয় না। তো আমাকে একজন বলেছেও, একজন ডিরেক্টরই বলেছে যে আম আমি বলেছি যে, "তোমার এই কাজটা আমার খুব ভালো লেগেছে। তো ইফ ইউ কনসিডার নেক্সট এ কোনো কাজ আমাকে প্লিজ ভেবো।" বলে, "তোমাকে ভাববো বাট তোমাকে তো আমি দেখিই না। তোমাকে তো দেখাই তোমার যায় কথা না। মাথায় আসবে তোমার কথা কিভাবে? মাথায় আসবে কিভাবে?" হুম। হ্যাঁ? তো দ্যাটস তুমি আনফরচুনেট। হ্যাঁ, যে তুমি আসবা আমাদের সাথে, হ্যাঁ, মানে নট ইন দ্যাট ওটাকে আবার অন্যভাবে যাতে না নেওয়া। ইটস লাইক যে আড্ডা দেয়া বা এই দেয়া বা আমাদের সকল যে সকল অফিসগুলা প্রোডাকশন হাউস গুলো তো একই এরিয়ার মধ্যে আশপাশে। তো ওখানে যাদের আনাগোনা বেশি তাদেরকে তো হুম, স্বাভাবিক হুম। মনে থাকে। মনে থাকে চোখের বেশি। সামনে থাকলেই মনে চোখের থাকে। সামনে থাকে। যেটা হয়তো একসময় আমি থাকতে পারতাম। এখন আমার সেই সুযোগ নেই। সো দ্যাট ডাজন্ট মিন যে আমি ওটা করতে পারছি না বলে যে আমি কোনো কাজ করতে পারবো না। আমি এ পর্যন্ত যত কাজ করেছি কেউ বলতে পারবে না যে আমার মধ্যে কোনো প্রফেশনালিজম এর অভাব ছিল বা আমি কোনো তাড়া করেছি যে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেন। হুম। আমার যেতে হবে। এটা কেউ কখনো বলতে পারবে না। তো কাজের জায়গায় কিন্তু আমি ঠিক মতোই করছি। কিন্তু মানুষ না ধরে নেয় যে ও হুম। ফ্যামিলি ওরিয়েন্টেড মানে ও হুম। আসলে কাজের জায়গায় কতটা ডেডিকেটেড হবে। এই ২ টা যে একসাথে খুব ভালোই করা যায় এটা অনেকে এবং বুঝতে এটা চায় না কমপ্লেইন আসলে। আপনি পাবেন না। আম আম আমি লিখে দিলাম গ্যারান্টি। কেউ বলতে পারবে হুম, না হুম, যে হুম। আমি কখনো কাজে কোনো সমস্যা হুম, হুম, হুম। করেছি। বাট এই লিয়াজের ব্যাপারটা ইস দেয়ার। হুম। যে কারা কোন সার্কেলের পার্ট, কারা কোন ফ্রেন্ডস এর পার্ট, কাদেরকে বেশি দেখা যাচ্ছে। এটা আছে। অফ কোর্স এবং মানে সিনেমা তো আসলে সমাজের একটা প্রতিচ্ছবি আবার হুম। সিনেমা আসলে সমাজের চোখও খুলে দিতে পারে সামটাইমস। সো মানে নারী চরিত্র প্রধান সিনেমা তো আমাদের খুবই কম। এখন হুম। তাও একটু, একটু হচ্ছে আমি হুম। দেখছি। আমি দেখছিলাম আমি যেহেতু একটা মানে চ্যানেলের সঙ্গে আছি এবং তাদেরও একটা প্রোডাকশন বড় একটা গ্রুপ তাদের। সো তারা যখন সিনেমা এই বানানোর কথা বলছে তো বিভিন্ন হিরোকে পিচ করা হচ্ছে। সো এইখানে আসলে নারীকে প্রধান ক্যারেক্টার রাখা হয়েছে। কিন্তু যে ভালো অভিনেতা রয়েছেন তারা আসলে রিজেক্ট করে দিচ্ছেন। বিকজ তারা এটা করবে না। তাকে বেশি টাকা দিলেও সে করবে না। বিকজ এটা মেল ডমিনেন্ট সিনেমা না আসলে মানে নারী প্রধান। সেজন্য সে আসলে উনাদের এখানে টাইম নাই। হ্যাঁ, মানে তার হিরোইজম এখানে কমবে। হুম। সো আমি আসলে জানি না আপনারা কি এটা ফেস করেন কিনা? আমরা যখন একটা পিচ করি, আমি আজ পর্যন্ত যত সিনেমা স্ক্রিন প্লে পিচ করছি ইটস অল অ্যাবাউট ফিমেল। ও ওকে। ইটস অল অ্যাবাউট ফিমেল। এরকম একটা গল্প ছিল যেখানে ২ টা ফিমেল মানে শি ভার্সাস শি। সো অ্যান্টাগনিস্ট ও ফিমেল, প্রটাগনিস্ট ও ফিমেল। ওকে। সো আমি তার নাম অবশ্যই শেয়ার করব না। বাট এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বলা হইছে যে আপনি একটা ছেলে দেন বা একটা বড় নাম দেন। উনাকে তো কেউ দেখে নাই।
বা ওনাকে অনেকে দেখে। সো আর আপনারও তো এটা প্রথম ডেবিউ সিনেমা হবে। সো এটা দেন মানে একটু বুঝার চেষ্টা করেন। তো আমি আসলে অটল ছিলাম এবং আমি বলছি না কোনো দিন হয়তো আমি বানাবো, ইটস ফাইন। মানে আমার কোনো তাড়াহুড়া নাই। বাট আই ক্যানট চেঞ্জ মাই স্টোরি লাইন বেসড অন পপুলারিজম বা কে কাকে দেখে অভ্যস্ত। আমি নতুন ল্যাঙ্গুয়েজই তৈরি করতে চাই। এটা হজম করতে কষ্ট হবে সেটাই স্বাভাবিক। হজম করতে কষ্ট না হলে তো ওটা প্রতিদিনের ডাল ভাতই হইতো। সো ওই আমরা যারা পেছনে কাজ করি, আই থিঙ্ক আমাদের দায়িত্ব হচ্ছে ওই ক্যারেক্টারগুলোকে লিখা, ওই ক্যারেক্টারগুলোর লেয়ার্স গুলোকে দেখানো। কারণ মানে এখন তো বাস্তব জীবনে তো এরকম অনেক মানে ক্যারেক্টার আছে আমাদের মাঝে, মানে Absolutely. অনেক বাধা পেরিয়ে মেয়েরা আমরাই তো এখন দেখি আসলে- তাদেরকে, কিন্তু Exactly. আমরা লেখার সময় কেন জানি লিখি না, আমরা ভয় পাই। আর হয়তো বুঝতে আমারও দর্শক হিসেবে মনে হয়েছে আমি রিসেন্টলি বেশ কয়েকটা নারী কেন্দ্রিক সিনেমা হয়েছে এবং যখন সাবা হয়েছে হুম, এবং খুব হুম। সুন্দর একটা সিনেমা আমরা যখন দেখতে এশা গিয়েছিলাম, মার্ডার হয়েছে। এশা মার্ডার হয়েছে। তো আমি একজন প্রডিউসারকেই বলতে শুনছিলাম, বলছে যে আম, আমার সিনেমাটা খুবই ভালো লেগেছে কিন্তু আমি কখনো এরকম সিনেমা বানাবো না। কেন ব্যবসা সফল হবে না? এক্স্যাক্টলি, হ্যাঁ, এরকমই হয়তো কিছু একটা ইঙ্গিত ছিল। ইয়েস, হ্যাঁ, আনফরচুনেটলি ইয়েস। হ্যাঁ। তো আমার তখন অ্যাজ আ মানে অডিয়েন্স মনে হয়েছে কি যে আমাদের দেশের দর্শকদের আসলে আমাদের তৈরি করতে হবে। আমাদের হুম। দেশের দর্শকরাও কিন্তু এখন যে হলে গিয়ে সিনেমা দেখার ব্যাপারটাই কিন্তু অভ্যস্ত না। গত কয়েক বছর ধরে সিনেমা হচ্ছে এবং বেশিরভাগই ঈদ কেন্দ্রিক সিনেমা হচ্ছে, ঈদ আসলে ঝাঁপিয়ে পড়ছে। সারা বছর সিনেমা বানাতে থাকতে হবে কারণ আমাদের দেশে কিন্তু মানুষদের এন্টারটেইনমেন্টের অনেক অভাব। আহ, তো এন্টারটেইন করার জন্য শুধু যে ঈদকে ঘিরেই সিনেমা হবে তা না, সারা বছর জুড়ে করতে হবে, কম বাজেটেই হোক, বাট স্টোরিটা যাতে এন্টারটেইনিং হয়। এখন নারী কেন্দ্রিক সিনেমা ভাবতে গেলেই না আমরা ভাবি যে নারী মানেই দুঃখ, কষ্ট, তার বা struggle, আদর্শ। আদর্শ, তার জীবন। হ্যাঁ। নারীর আদার পার্টসও আছে, নারীদের গ্রে এরিয়াও আছে। হ্যাঁ, course, of গ্রে এরিয়া আছে, ফান পার্ট আছে। আপনি Absolutely. দেখেন যে আই থিঙ্ক 1-2 বছর আগে একটা সিনেমা বের হয়েছিল ইন্ডিয়াতে, ক্রু নামে, যেখানে হ্যাঁ, হ্যাঁ। 3টে এক নায়িকা বছর ছিল। আগে। হ্যাঁ, হ্যাঁ। কারিনা কাপুর, টাবু আর ইটস আ কৃতি কমেডি Yeah, টাইপের একটা সিনেমা, অ্যান্ড ইটস ফান এন্টারটেইনিং। কোনো ছেলে নাই এখানে। সো সিনেমাটা কিন্তু ব্যবসা সফল। তো আমরাও কিন্তু জানতে হবে আসলে হাউ টু প্রেজেন্ট ইট। আমরাও কিন্তু মেয়েদেরকে নিয়েও কিন্তু আমাদেরও ধারণাগুলো যখনই গল্প বানাচ্ছি খুবই স্টেরিওটিপিক্যাল। ইটস অল অ্যাবাউট মেয়েদের দুঃখ, কষ্ট, স্ট্রাগল। ভাই, মেয়েদের আদার পার্টও আছে। আমরা কেন যেন ওই জায়গাগুলো নিয়ে খেলতে জানি না। আমরা অলরেডি যেটা দেখে ফেলেছি সেটাই বারবার রিপিট আমরা করি। বিশ্বাসটা রাখি না যে হ্যাঁ। মেয়েটা পুল অফ করবে, সেটা নায়িকা হোক, ডিরেক্টর হোক, প্রডিউসার হোক, একটা না প্রশ্ন পিছে একটা লেজের মতো থাকে। মানে 80-90 দশক থেকেও যদি আমি ধরি সিনেমার কথা, মানে সেই শাবানা ম্যাডামের দুঃখের সেলাই কাহিনী থেকে শুরু করে তারপর যখন আমরা সবাই বলি যে বাংলা সিনেমা আসলে এখানে অনেক ধরনের ঝামেলা ঢুকে গেল, এখানে নোংরামি ঢুকে গেল বলা হয়, সেই জায়গায় তো মেয়েদেরকে একদমই অবজেক্টিফাই করে ফেলা হলো। তারপর থেকে আমার মনে হয় ওই আস্তে আস্তে মানে ভদ্রভাবেও মেয়েরা একটুখানি সাইডে চলে গেল এবং এখন তো মানে অমুকের নায়িকা হবেন আপনি, এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন করা হয়। ইভেন আপু, মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি তো এত বড় না, আপনি যদি বলিউডের কথাও ভাবেন সেখানেও বলা হয় যে কোনো লেডি সুপারস্টার নাই। ধরেন শাহরুখ খানের নায়িকা ও এরকম করে ধরা হয়। ইভেন যখন মানে যদিও শাহরুখ খান থেকে কম, কিন্তু দীপিকা যখন একটা অনেক বড় রেমুনেশনারি চার্জ করলো যে আমি এত কোটি টাকা নিব একটা সিনেমা, সেটা নিয়ে কিন্তু বেশ আলোচনা সমালোচনাও হয়েছে, তাই না? এবং বলা হয় যে এখনো নাকি নায়িকার নামে সিনেমা চলে না। সো এই জিনিসগুলো আসলে আমাদের মানে ওই সোশ্যাল স্টেরিও টাইপের জায়গাটাকেই আসলে রিপ্রেজেন্ট করে। একটা জিনিস কি জানেন, মানে আমার কাছে খুব মনে হয় যে দ্য স্টার শুড বি দ্য স্টোরি। মানে আমি সবসময় বলি যে দ্য হিরো ইজ দ্য স্টোরি। আপনার স্টোরি কতখানি স্ট্রং সেটার উপর কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করে। আপনি লাপাতা লেডিস দেখেন, সেখানে অল আর নিউ ফেসেস, বাট দ্য স্টোরি ইজ দ্যাট স্ট্রং এবং এটা এত সুন্দরভাবে প্রেজেন্টেশন ছিল। ডাইরেক্টর অ্যাজ ওয়েল অফ হ্যাঁ। ওমেন। আর কিছু বাট টু অল ফেল। আমাদের পাশেই কিন্তু উদাহরণ আছে। তো আই অলওয়েজ বিলিভ যে ইটস দ্য স্টোরি, স্টোরির উপর আসলে বিলিভ রাখতে হবে।
তারপর আপনি কাকে কাস্ট করছেন সেটা কিন্তু আমার কাছে খুব কেন যেন সেকেন্ডারি মনে হয়। আমি নিজে একজন অ্যাক্টর, বাট আমার এটা আই মাইট বি রং, বাট এখনো যেহেতু আমি ওখানে যাই নাই, অনেক সময় কি এরকম হয় যে একটা নায়ক ইয়েস বলছে দেখি ওনাকে ভেবে একটা চরিত্র লেখা হয়। হ্যাঁ, কারণ মনে হয় কি মানে গল্পটা কোথাও গেল না, we are just watching a guy struggling but it's not going anywhere. So তখন আমার মনে হয় কি, আচ্ছা is it because উনি রাজি হয়েছে দেখে ওনাকে ভেবে এটা বানানো হয়েছে, কারণ আর তো কোনো অলসো আপু ছিল। ধরেন ছেলেদের বেলাতেও ছেলেদের চরিত্র যেভাবে পোর্ট্রে করা হয় যে ধুমধাম মারপিট পারে মাসাল আছে তার মানে সেই হিরো, হুম। কিন্তু মানে একটা বিনয়ী একটা সফট একটা কাইন্ড ছেলেও যে মানে ওই হিরোইজমের জায়গাটা তাকে তো আমাদের আনতে হবে, আদারওয়াইজ তো তাকে আসলে মানে ওইটা সাজরে হ্যাঁ ও মেয়ে মেয়ে একটুখানি এইভাবে তাকে এই করে তাকে আসলে পিছিয়ে দেওয়া হবে। এবং মানে একটা মানুষের তো শুধুমাত্র ওই দিকটা থাকতে পারে না, মানে কঠোরতাকে গ্লোরিফাই করে একটা ছেলেকে যেভাবে আমরা মানে বড় করে তুলতে চাই এবং মেয়েদেরকে কেয়ার না করলেই দেখি ছেলেটা খুব হিরো হিরো ভাব নিয়ে আসছে, ইট ক্যান নট বি রাইট। অ্যাবসলিউটলি। সো এই জায়গাগুলোতেও নিশ্চয়ই আমাদের ভাবা দরকার। আপনার কি অনেক। মনে হয় আসলে? আমার ভীষণভাবে ভাবা দরকার, আমাদের পাওয়ার যেহেতু রাইটিং, সো ওই জায়গাটা স্ট্রং করা দরকার। কারণ ইভেন আমেরিকাতেও কত 12 to 14% উইমেন ডিরেক্টর, প্রডিউসার আরো হয়তো কমের দিকে। সো বাংলাদেশে ডেফিনেটলি নাই। আপনাকে আমি সংখ্যা বলতে পারলাম না, কারণ এত কম, 2টা 3টা বলে কি বলবো। সো আমার মনে হয় কি, সুযোগ দেওয়ার থেকে আমাদের সুযোগটা নিজেদের তৈরি করতে হবে। অ্যাবসলিউটলি, এটাই আমি সুযোগ দিবে বলে মনে হয় না, হ্যাঁ। মানে আই ডোন্ট থিঙ্ক সো, কারণ আমার 14 বছর হয়ে যাচ্ছে তো, সো আই এম ডান উইথ ইট। আই হ্যাভ মাই ওন প্রোডাকশন হাউস নাও, বিকজ আমার মনে হয় আমারটা আমার চায়ে নেওয়ার থেকে আমার করে দেখানো বেটার আমার জন্য। মানে এই এক্সাম্পল গুলাই আসলে মানে ভবিষ্যতে অন্য কারোর রাস্তাকে সহজ করতে হয়তো হেল্প করে। ডেফিনেটলি তার ডেফিনেটলি। মানে ধরেন আমি বা আপনি যখন একটা কিছু নতুন করি তখন তো পেছনে এক্সাম্পল থাকে না, বাট আপনি যখন করে ফেলেন সেটা অনেক কিছু পেরিয়ে, তখন আসলে অন্য একজন ফলো করা ইজি অন্য কারোর জন্য। এক্স্যাক্টলি, রাস্তা তৈরি করাটা কঠিন। আমার অফিসের এমপ্লয়ি যারা, ওদের সংখ্যাটাও কিন্তু আমি চেষ্টা করি 50-50 রাখতে। এটা খুব জরুরি। হ্যাঁ, কারণ আপনার কি মনে হয় যে মেকিং এর জায়গায় মেয়েরা আগ্রহী কিনা, এটাও তো একটা গুরুত্বপূর্ণ জিনিস। মেয়েরা কি আগ্রহী? মেয়েরা আগ্রহী, তবে আমরা যেহেতু টোকেনিজম নিয়ে প্রায় চিন্তা করি না, যে টোকেন হিসাবে কিনা। So আমি না, কেউ আমার কাছে ইন্টারভিউ দিতে আসলে আমাকে টেস্ট করি, আমি ওকে খুব কঠিন একটা কাজ দেই। যোগ্যতা না থাকলে মানে হ্যাঁ। আমি কোনো পরিচয়ই তাকে নেওয়া উচিত। এক্স্যাক্টলি, কারণ দিন শেষে ট্যালেন্ট ইম্পর্টেন্ট। নাবিলা, ট্যালেন্ট আছে কিন্তু হয়তো এক্সেস নাই, বাট আমি ট্যালেন্টটা আগে টেস্ট করি, নাহলে আমি কাকে নিয়ে যুদ্ধ করবো। ট্রু। সো বেশিরভাগ ফেল করে। একটা সিম্পল টাস্ক, এখান থেকে এটা নিয়ে আসতে হবে, আপু আমার জ্বর আসছে, আপু আমার বাসায় একটু ঝামেলা, আমি বলতে পারবো না, এগুলোও তো আছে এক্সকিউজেস। সো এইগুলোরে বাদ দিয়ে কেমনে বেটার ট্যালেন্ট হান্ট করতে হয়, ওইটাও আমাদের দায়িত্ব। অলসো কাজের জায়গায় সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করাটা। আমি সেদিনও দেখছিলাম যে কোনো একজন পরিচালক দ্বারা ক্রিউর একজন নির্যাতিত হয়েছেন, এরকম ঘটনাও নাকি আছে। আসলে সব জায়গায় আছে, কর্পোরেটে আছে, গভর্নমেন্ট সেক্টরে আছে, কিন্তু মিডিয়াটাও হয়তো সহজে ছড়ায় এবং এটা তো মানে বেশ কি বলবো মুখরোচক লাগে তাদের এই ধরনের কথা বলতে। সো সেই জায়গায় হয়তো এটা বেশি ছড়ায়। এই জায়গায় সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে, যেমন এটা নিশ্চয়ই আপনিও শুনেছেন, যেহেতু আপনি বলছিলেন যে মানে আমরা ম্যাক্সিমাম বাংলাদেশের মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসি আমরা। সো হ্যাঁ, মিডিয়াতে গেছে মেয়ে, তাহলে ওকে। সো এটা পাড়ার আন্টিদের একটা কথা বলার বিষয় হয়, আরে কতটুকু ঠিক থাকতে পারবে, মানে এই জিনিসটা নিয়ে আসলে নাবিলা আপু আপনার কি মনে হয়? এইটা আমি একদম ইনিশিয়ালি বোধহয় কিছুটা আমার কানে এসেছিল, যেগুলো আমি ইগনোর করেছি, এবং এটা বলবেই খুব স্বাভাবিক যে ও আচ্ছা মিডিয়াতে কাজ করে, কত মানুষের সঙ্গে উঠবোস করে। এটা এটা আমাকে ইগনোর করে যেতে হবে যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি জানি আমি কে এবং আমি কিরকম। এবং এই যে সেফটির বিষয়টা, ফরচুনেটলি আমি কখনো এরকম কোনো কিছু ফেস করিনি Same, আমার এত বছরের ক্যারিয়ারে। বাট আমি সবসময় বলি, রাকা যেমনটা বলছিল, আমাকে আসলে কেউ কিছু করে দিবে না, আমাকে নিজেকে নিজেরটা করে নিতে হবে। সেম আমার অ্যাডভান্টেজ সবাই নেয়ার চেষ্টা চিন্তা মাথায় রাখবেই।
আমাকে আমার ওই পার্সোনালিটিটা ওভাবে স্ট্রং রাখতে হবে যে কেউ এটা চিন্তা আসলেও আসলে অ্যাপ্রোচ করতে ও পারবে না। মাই গড, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। হ্যাঁ, যে চিন্তা আসলেও nobody can approach because Right. I will always have that shield অলসো এনার্জিরও একটা ব্যাপার আছে। energy. আমি এরকম অনেক এনার্জি ফিল করছি, বাট ওটাকে আমি রিফ্লেক্ট করে দিছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা চাইলে সম্ভব। Yeah. মানে সম্ভব, হ্যাঁ, কেন হ্যাঁ। কেউ বলে যে হ্যাঁ হ্যাঁ। সম্ভবই না এই দুনিয়াতে থেকে, এটা খুবই একটা বোগাস আমাকে কথা। একবার পিপিএম এর মধ্যে আমাদের হুম। পিপিএম এর মধ্যে আমাকে একটা ভাইয়া বলছিল যে এইটার অ্যান্সার তোমাকে আমি এরকম উড হাউস গ্রিলে যেয়ে দিব। শিওর ইন ইউর ড্রিম। সো ওইটাও না জানতে হয়, দ্যাট ইজ আই থিঙ্ক দ্যাট ইজ অলসো আ স্কিল ফর ছেলে মেয়ে বোথ, হ্যাঁ, হাউ টু প্রসেস দ্যাট। এক্স্যাক্টলি। আর কোথায় নেই আসলে, মানে হ্যাঁ, বাজে হ্যাঁ। মানুষ কোথায় নেই আমাকে সেটা বলে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। সব জায়গায় আছে। আমার হাসব্যান্ড কর্পোরেট জব করে। আই নো ওখানে কি হয় না হয়। I can hear some stories. So it's everywhere. Just media মিডিয়া ইজ জাস্ট সামনে চলে image, আসছে। আমি but বলবো যে আমি হুম। আমি জাস্ট একজন নারী হয়ে নারীদের উদ্দেশ্যেই বলবো যে আমাদেরকেই নিজেদেরকে স্ট্রং রাখতে হবে, স্ট্রং পোর্ট্রেয়াল রাখতে হবে। নট Boundaries অনলি ইন set দ্য করতে হবে। মিডিয়াতে। আমি একটা গ্রোসারিতে গেলাম, আমার মেয়েরা সব জায়গায় মলেস্টেড হয়। গাউসিয়ায় আমরা যখন একসময় যেতাম কে হয় নাই? আমার কলেজ ফার্ম গেটে তার আমি জানি। তো ফার্ম গেটে সারাক্ষণ এই পিসাপিসির মধ্যেই এক্স্যাক্টলি। সো ইটস দেয়ার। তো Yeah. আমাদেরকে আসলে সেটা ফাইট করতে হবে। আমি মানে রাস্তাটা আমারও, মানে হুম। রাস্তাটা যতটা আমার ভাইয়ের হুম। রাস্তাটা ততটা আমারও, তাই না? হুম, এই কাজের জায়গা যতটা তোমার জন্য সেফ হবে ততটা আমার জন্য সেফ হোক। হুম, মানে শুধু আমার জন্য না, আমি চাই যে আমার ছেলে বন্ধুটি, ছেলে কলিগটি, আমার হুম। ভাইটির জন্য আসলে সেফ জায়গা। হুম। তো সেই জায়গাতে আসলে মানে আমাদের কালচারও এভাবে গড়ে গেছে, আমরা যারা এইগুলোর মধ্যে বড় হচ্ছি হুম। তাদের মেন্টালিটিও আসলে এরকম করে গেছে। সো একটা স্ট্রং পলিসি, এটা ধরেন গভর্নমেন্ট থেকে শুরু করে আমি যদি মিডিয়া ইন্ডাস্ট্রিরও একটা পলিসি থাকা দরকার, তাই না? যে আমি কি কট্টক প্রচার করব। যেমন আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তাই না? আমরা যখন মানে ধূমপান বন্ধ করতে চাই, তো ধূমপান দেখালে কিন্তু নিচে লেখা ওঠে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা ধূমপান মৃত্যুর কারণ। কিন্তু যখন একটা মানে নারীর প্রতি ভায়োলেন্স দেখানো হয়, তাকে পেটানো হচ্ছে, তাকে ইফটিজিং করা হচ্ছে, সেইটার নিচে কিন্তু লেখা হয় না যে এইটা কিন্তু মানে খুবই অন্যায়, দণ্ডনীয় দণ্ডনীয় অপরাধ। অপরাধ। Exactly. আজকের দিনে যদি কিংবা আমার চুমকি চলেছে একা পথে, Right. সঙ্গী হতে দোষ কি তাতে, হুম। একসময় তো আমরা এই গানগুলোকে রোমান্টিসাইজ করেছে, তাই না? একদম So, আজকের দিনের আমার বিগেস্ট লেসন এটা, যে আমি যদি কখনো এই ভায়োলেন্স দেখাই আমার কোনো ফিল্মে, আই উড রাইট ইট যে এটা ইটস জাস্ট আ ফিকটিশিয়াস থিং, এটা কিন্তু Don't do দণ্ডনীয় this. অপরাধ। Yeah, don't do this. সো পলিসির জায়গাটা আপনারা কি বলবেন? আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। সো দাবির জায়গাটা তো আমরা অলওয়েজ জানাতেই চাই, আসলে আমরা কথা বলে চাই। এবং বিশ্বাস করি যে এক সময় গিয়ে আমাদের কথা শোনা হবে, হয়তো সেটা না মরে যাওয়ার আগের মেয়ের, দিন। না নাবিলাপুর মেয়ের জন্য বা মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর পরিবেশ না, এই যে একটা কথা আমাদের এখানে বারবার আমরা আনছি যে কেউ আমাকে করে দিবে না, আমার নিজেরই করতে হবে। এই জায়গাটা আমরা কেন বলছি নারী হিসেবে? এটা একটা ফ্রাস্ট্রেট জায়গা থেকে বলছি যে কেউ আমার জন্য করছে না, করলে তো আসলে এটা কেন আমরা করছে বলতাম না? না। এই দেশ আমার না, এই সমাজ আমার না। এখন হয়তো না, দেয়ার আর পলিসিস মেবি, বাট সেটার ইমপ্লিমেন্টেশন কতখানি হয়। দেয়ার আর পলিসিস, যে পলিসি সম্পর্কে আমরা কতখানি অ্যাওয়্যার as a women। তো এইগুলো হচ্ছে খুব জরুরি। আমি এখন মানে আমি যতদূর জানি যে অনেক কিছুই আছে, সেটার ইমপ্লিমেন্টেশন নাই। আমরা জানি না যে আমার উপর যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয় বা এনি কাইন্ড অফ অ্যাবিউজ হয়, আমার আসলে কোথায় যাওয়া উচিত এবং গেলে আমি আসলে কি সলিউশন পাবো। এক্স্যাক্টলি। হ্যাঁ, কারণ আছে ছেলেদের ক্ষেত্রে কিন্তু, পুরুষদের ক্ষেত্রে কিন্তু if there is any domestic violence এর কমপ্লেইন, ওদের কিন্তু বড় রকমের সাজা আছে যতদূর আমি জানি। কিন্তু আমরা নারীরা এটা নিয়ে অ্যাওয়্যার না। কিন্তু আমি যেখানে হ্যাঁ। বিচার দিতে যাব সেই জায়গাটা আমার জন্য কতটা সুইটেবল আসলে, এই যে সব জায়গাগুলো অ্যাবসলিউটলি, ওখানে গিয়েও কিন্তু বলা হয় যে আপনি কেন আসছে, ঝগড়াঝাটি হয়েছে ঠিক করে ফেলেন যান। হ্যাঁ ঠিক করে ফেলেন, বা এই সেই, বা দরকার কি এসবে পড়ার। এবং যে মেয়েটা স্বামীর বিরুদ্ধে আসলে মামলা করে বা অভিযোগ করে, ঘুরে ফিরে তাকেই বলা হয় যা তাই সংসারই না একদম। আমি একবার একটা জিডি করতে থানায় গিয়েছিলাম। সেটা খুব ফানি একটা স্টোরি। সেটাও রিলেট করা যায়, একজন জোর জবরদস্তি না, মানে একভাবে আমার বাসায় চলে এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে। একজন খুব একটা লোক আমাকে স্টক করতো। তো এই কাহিনী। তো আমি এখন এই লোকের এগেইনস্টে আমি জিডি করতে আমি
থানায় গেছে। হি ওয়াজ লিটল মেন্টালি আনস্টেবল একজন লোক ছিল। আমার পরিচিত না, হয় না যে টিভিতে ও দিবানা। আমি যখন জিডি করতে গিয়েছি, তো আমি দেখলাম যে একটা মেয়ে ছিল ওখানে, যে অত অবস্থা সম্পন্ন নয়। হ্যাঁ, সে এসেছে জিডি করতে বিকজ সে একটা ছেলের এগেইনস্টে জিডি করতে এসেছে, ইফটিজিং করে। হ্যাঁ, সে হয়তো কাজ থেকে বের হয়ে যে রাস্তা দিয়ে বাসায় যায় বা তার যে রাস্তা প্রতিদিন আসা যাওয়ার যে পথ, সেখানে কোনো ছেলে তাকে ডিস্টার্ব করে। তো এখন সেই ছেলের সম্পর্কে যখন জিডি করতে হলে তো নাম, ঠিকানা, ফোন নাম্বার এসব বিভিন্ন ইনফরমেশন লাগে। এখন মেয়েটা হয়তো শুধু নামই জানে, ও কি জানে, ও কই থাকে, ওর নাম্বার, ও তো আর এত কিছু জানে না। বলে এগুলো না জানলে তো জিডি হবে না। হ্যাঁ, আমার পাশে বসে আছে। তো ও বারবার বলতেছে কিন্তু এই ছেলে আমাকে ডিস্টার্ব করে, এই হ্যাঁ এই জায়গায় দাঁড়ায় করে। তো আমি তো ওর নাম আমি তো ওর ঠিকানা বলতে পারবো না, বা আমার কাছে তোর ফোন নাম্বার নেই। বলে এই জিনিস না থাকলে নাকি জিডি হয় না। এটা তো আমি তারপর পাশ দিয়ে বলছি যে আপনি ওই জায়গায় যেয়ে দেখেন ওই ছেলেকে, ও আপনি জিডি নিবেন না, কোন ধরনের কথা? আপনি ওকে বলছেন জিডি হবে না, চলে যাও। এটা সো এই মাইন্ডসেট গুলো কিন্তু আমাদেরও কিন্তু সাহায্য করার মানসিকতা না, আমি যে সাহায্য কেন্দ্রে রাখছি, সে যদি নিয়মে আটকিয়ে থাকে যে এটা নিয়ম, এটা না হলে যান আপনি ফোন নাম্বার আর ঠিকানা জোগাড় করে আসেন, তারপর জিডি হবে। এই ইনিশিয়াল লেভেল থেকে শুরু করে একেবারে ধর্ষণের মামলা যখন বছরের পর বছর ঝুলে থাকে, সেই জায়গাগুলো পর্যন্ত আসলে আমরা প্রায় অসহায় হয়ে যাই, আমরা প্রায় দীর্ঘশ্বাস ফেলে কিছু হবে না মনে হয়। আমার কাছে মনে হয় যে পলিসিস গুলো আছে সেখানে আরো যদি রিফরমেশনের প্রয়োজন থাকে সেটা করা উচিত, এবং যা আছে যতটুকু আছে তাই যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এবং অ্যাওয়্যার করা সবাইকে, নট অনলি নারী, অলসো দ্য পুরুষ, যে তুমি যদি এই কাজটা করো তোমার কি হতে পারে। এবং আমার কাছে কেন যেন মনে হয় এটা পাঠ্য বই থেকে শুরু করা উচিত, স্কুল লেভেল থেকে, যে এটা পাঠ্য বই ইনক্লুডেড থাকবে পড়া হিসেবে, যে ছেলে মেয়ে সবাই এটা পড়তে পড়তেই বড় হবে এবং ছোটবেলা থেকে তার মাথায় ঢুকে যাবে যেটা করলে এটা হবে। আরেকটা জিনিস, অপোজিট জেন্ডারের মানুষকে কিভাবে ট্রিট করতে হয়। আমরা যেহেতু এখানে সবাই ফিল্মের মোরাললেস মিডিয়ার, সো প্রত্যেকটা দেশে একটা ফিল্ম কমিশন বা একটা ফিল্ম কাউন্সিল থাকে, যেখানে পাতার পর পাতা এই যে 2.1 আমাদের এটা আছে না। ওকে, সো আমার মনে হয় এই জায়গাটা মানে পলিসি আসলে আসে কিন্তু সরকার থেকে, বড় একটা জায়গা থেকে, অনেকগুলা স্ট্র্যাটেজি, ছোট ছোট করে কেস স্টাডি, আমরা যে এতক্ষণ ধরে তো সব সমস্যাই বলছি, ওইগুলাকে বিচার বিবেচনা করে একটা সলিউশন তৈরি করা হয়, শাস্তি তৈরি করা হয়, এবং কি কি করা যেতে পারে অপশনস তৈরি করা হয়। সেইটা আমাদের নাই, এবং আমরা আমাদের মনের মাধুরী মিশে ওইটা করে নিচ্ছি। এক্স্যাক্টলি, এরকম একটা বডি থাকা দরকার। সেখানে আপনার সেফটি, সিকিউরিটি, ওয়ার্কিং আওয়ার্স, বাচ্চা নিয়ে শুট করলে কি হবে, অ্যানিমালস নিয়ে শুট করলে কি হবে, ওনাকে নিয়ে কি করলে হবে, কত টাকার খাবার খেতে পারবে, সবকিছু ওখানে লেখা আছে। আর্টিস্ট আমিও একটা জিনিস যেটা আমি খুব ফেস করি, অ্যান্ড অ্যাজ এ ফিমেল আর্টিস্ট অ্যাজ ওয়েল, আমি একটু সময় নিয়ে নিচ্ছি যেহেতু সুযোগ পেয়েছি, বলতে চাই যে আমি যখন শুটিং এ যে আমাদের রিয়েল লোকেশনে যখন শুট হয়, তখন দেখা যায় যে আমি যখন যাই, তো আমি বললাম যে আমি ওয়াশরুম কোথায় কোনটা কি ইউজ করবো, ওয়াশরুম তো এখানে নাই। হ্যাঁ, তো ওয়াশরুম এখানে নাই মানে বলে আপু ওয়াশরুম ইউজ করতে হলে এই ওই আরেক জায়গায় যেতে হবে, এই যেতে হবে, সেই হতে হবে। তো আমি বললাম যে আমি ধরেন শুটিং আমি থার্ড ডেতে ইন করেছি, আগে হয়তো আরো 2 দিন শুট হয়ে গেছে। এখন আমার যে কস্টিউম করছে সে একজন নারী, বা আমার আরো প্রোডাকশনে আরো মানুষ আছে যারা নারী, ওনারা এতদিন কি করেছে, মানে ওনাদের জন্য আজকে থেকে এই ব্যবস্থা করেছে যে ওখানে আমরা একটা জায়গা ঠিক করেছি। আমি তাহলে এই 2 দিন ওনারা কি করেছে? ওরা দুজনই তো আমার সামনে, ওরা মুখ কালো করে চুপ করে আছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে ওয়াই অনলি ইটস অ্যাবাউট যে আমি একজন সেলিব্রিটি বলে আমি যেদিন আসবো সেদিন আমার জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে, এবং আমার প্রোডাকশনের আরো নারী যারা কাজ করছে, যারা শ্রম দিচ্ছে আমার চেয়ে বেশি, তাদের জন্য তোমরা কিচ্ছু চিন্তা করছো না। মানে কেন? ছেলেদের জন্য ইটস ভেরি ইজি টু ডু দেয়ার জব এনিওয়্যার, বাট ফর আ লেডি ইউ নিড আ প্রপার প্লেস, ভাবা হয় আপু, জানেন যে তোমাদের নিলেই সমস্যা, তোমাদের জন্য ঘ্যান ঘ্যান করবে, ভেজাল করবে। ইভেন আমি যে এই কথাটা এভাবে বললাম যে ছেলেরা যে কোনো জায়গায় যে করতে পারে, এটাও ঠিক না। ইউ শুড হ্যাভ আ প্রপার প্লেস ফর এভরিওয়্যার, যেটা ক্লিন থাকবে,
হাইজিন একটা অনেক বড় বিষয় যেটা আমরা এটার দিকে নজরই দেই না। তো এই যে এই বিষয়গুলো আমার কাছে মনে মানে হয় ধরেন যে রাষ্ট্র যদি ঠিকঠাক ভাবে চলতো, হুম। আমাদের তো সব জায়গায় পাবলিক টয়লেটে থাকার কথা, এবং Yes. তারপরেও যদি তুমি আসলে ক্রিউ মেম্বারদের মধ্যে, হ্যাঁ মানে এটা তো একটা বেসিক তোমার সেই লোকেশনটাই চুজ করতে হবে যেখানে তোমার বেস অথবা তুমি মোবাইল টয়লেট নিয়ে যাও মোবাইল ভাই। টয়লেট হ্যাঁ, of মানে course, মানে এটার জন্য বাজেট রাখতে হবে। মোবাইল টয়লেট আছে তো। বাজেট হয়তো রাখাও পসিবল কিন্তু থটটাই দিচ্ছে কিন্তু না। সেটা না করে যা করা হয় তা হ্যাঁ। হচ্ছে পারলে ক্রিউ থেকে বাদ দেওয়া হয় মেয়েদেরকে, মেয়েদের নিলে ঝামেলা। যে ওরে কক্সবাজারে নেওয়ার দরকার নাই, খুদাই ঘ্যান ঘ্যান করবে, হ্যাঁ। রুম লাগবে একটা বেশি, আলাদা হ্যাঁ, আমরা সব হ্যাঁ। একসাথে থাকবো। এক্স্যাক্টলি, ও হ্যাঁ, মাই গড, আমরা হাসতে yeah. হাসতে বলছি, বাট কি হ্যাঁ। ক্রুয়েল এটা একটা সিচুয়েশন। কষ্টের কত হাসি। মেয়ে তাদের হ্যাঁ। মানে কাজের জায়গা হারিয়ে ফেলছে শুধুমাত্র এই সমস্যাগুলোর কারণে। হুম। So thank you Yeah. so much for raising your voice, and thank you too for breaking the stereotype. Thank you. Thank you so much for coming here. Thank you so much for inviting inviting us. Thank you so much যারা এতক্ষণ সঙ্গে ছিলেন আমাদের। আমরা আসলে মানে এত প্রবলেম নিয়ে কথা বলতে আমাদেরও ভালো লাগে না, কিন্তু আমরা প্রবলেমগুলো শুধুমাত্র আমাদের জন্য সমাধান না, আসলে মানে যারা বাংলাদেশে এই ভয়েসগুলো রেজ করতে পারেন না এই জায়গায় এসে, তাদের হয়েও বলতে চাই, এবং এই কথাগুলো বলতে চাই তাদের জন্য যারা এখনো পৃথিবীতে আসেনি কিংবা এখন এই সমস্যাগুলো ফেস করেনি, তাদের জন্য আমরা একটা সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ, সুন্দর দেশ করতে চাই সেজন্য। সো এই জার্নিটা তো আসলে কোনো ব্যক্তি বা কোনো জাতি, শুধু পুরুষ কিংবা শুধু নারী, কারোর জন্যই হওয়া উচিত না। সুন্দর একটা আশপাশ, সুন্দর মনের মানুষ, সুন্দর স্বাস্থ্যের মানুষ, এটা তো আমাদের সকলের জন্য, সকলের দরকার। সো এই যাত্রায় আমরা সকলের পাশে থাকবো, এই কথাটি বলে আজকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, আবার কথা হবে। থ্যাংক ইউ।